দুদিনের সফর শেষে দেশে ফিরে গেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বেলা 2:45টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি। বিমানবন্দরে কাতারের আমিরকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সোমবার বিকেলে ঢাকা সফরে আসেন তিনি। চলতি বছর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের নতুন সরকার গঠনের পর মধ্যপ্রাচ্যের কোনো দেশ থেকে এটাই প্রথম উচ্চ পর্যায়ের সফর। ব্যবসা বাণিজ্য আর জনশক্তি রপ্তানি সহ নানা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে 10টি চুক্তি ও সমঝোতা স্মারক সই করেছে বাংলাদেশ ও কাতার। মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাতারের আমির ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে নিজের নামে মিরপুরের কালশিতে একটি পার্ক ও উড়াল সড়কের নামকরণের উদ্বোধন করেন কাতারের আমির। আরও জানাচ্ছেন শাহনাজ শারমিন। মধ্যপ্রাচ্যে বাংলাদেশের অন্যতম শ্রমবাজার কাতার, যেখানে কর্মরত প্রায় 4 লাখ বাংলাদেশি। আমদানির মাধ্যমে বাংলাদেশের জ্বালানি চাহিদারও বড় অংশ পূরণ হয় সেখান থেকে। এমন সুসম্পর্কের মধ্যেই ঢাকা সফর করেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। সফরের দ্বিতীয় দিন সকালে যান প্রধানমন্ত্রী কার্যালয়ে। প্রথমে একান্ত আলোচনায় বসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কাতারের আমির। প্রতিনিধি পর্যায়ের বৈঠক শেষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। দ্বৈত কর পরিহার, আইনগত বিষয়ে সহযোগিতা, সাগর পথে পরিবহন, পারস্পরিক বিনিয়োগ উন্নয়ন ও সুরক্ষা এবং যৌথ ব্যবসা পরিষদ গঠন সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করে দুদেশ। এছাড়া শ্রমশক্তি, বন্দর পরিচালনা, উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা, যুব ক্রীড়াক্ষেত্র ও কূটনৈতিক প্রশিক্ষণে সহযোগিতা সংক্রান্ত সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ও কাতার। ঢাকার কালশি এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও ইসিবি চত্বর থেকে কালশি উড়াল সেতু পর্যন্ত সড়কটি কাতারের আমিরের নামে নামকরণ করে বাংলাদেশ। প্রধানমন্ত্রী কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের উদ্বোধন করেন কাতারের আমির। শাহনাজ শারমিন, 71, ঢাকা। বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগকারীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুরে বঙ্গভবনে ঢাকায় সফররত কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সাথে সৌজন্য সাক্ষাতে তিনি এই আহ্বান জানান। রাষ্ট্রপ্রধান খাদ্য সরবরাহের চেইনগুলো উৎপাদন থেকে ব্যবহার পর্যন্ত, যেমন কৃষি উৎপাদন ও প্রক্রিয়াকরণ, খাদ্য প্যাকেজিং, স্মার্ট এগ্রিকালচার, সার উৎপাদন সহ বিভিন্ন খাতে এবং বিনিয়োগকে স্বাগত জানাবে বাংলাদেশ। উপসাগরীয় অঞ্চলে কাতারকে বাংলাদেশের একটি মূল্যবান উন্নয়ন অংশীদার হিসেবে স্বীকৃতি দিয়ে রাষ্ট্রপতি বলেন, আমিরের সফর এবং দুই দেশের মধ্যে সম্পাদিত 10টি চুক্তি ও সমঝোতা স্মারক আগামী দিনে দ্বিপাক্ষিক সহযোগিতাকে আরও সম্প্রসারিত ও গভীরতর করবে। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন প্রায় 3.75 লাখ বাংলাদেশিকে কর্মসংস্থানের সুযোগ দেওয়ার জন্য কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুধু দেশের ভেতরে নয়, বিদেশেও হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। নির্বাচিত সরকারকে হটানোর ষড়যন্ত্র দীর্ঘদিন ধরেই চলছে বলেও দাবি করেন তিনি। রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে এক বৈঠকে ওবায়দুল কাদের এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, এখনও অপশক্তি নির্বাচন বিরোধী তৎপরতা চালাচ্ছে, তাই এদের প্রতিরোধ করতে নেতাকর্মীদের আহ্বান জানান কাদের। আওয়ামী লীগ দেশে স্থিতিশীল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করেছে, যার কারণে দেশের উন্নয়ন সম্ভব হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র শুধু দেশে নয়, বাইরেও বাংলাদেশ বিরোধী অপপ্রচার আছে, ষড়যন্ত্র আছে এবং নির্বাচিত সরকারকে অবৈধভাবে হটানোর চক্রান্ত দীর্ঘদিন ধরে আমরা করেছি। এবারের উপজেলা নির্বাচনে আগের চেয়ে নিরাপত্তা বাড়ানো হবে বলে জানান নির্বাচন কমিশন সচিব জাহাঙ্গীর আলম। তবে যৌথ অভিযানের কারণে বান্দরবানের 3টি উপজেলা রুমা, থানচি ও রোয়াংছড়িতে আপাতত ভোট হবে না বলেও জানালেন তিনি। আজ নির্বাচন কমিশন উপজেলা নির্বাচনের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক বৈঠক শেষে কথা জানান সচিব। তিনি জানান, এবার উপজেলা নির্বাচনে আগের চেয়ে বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন সুষ্ঠু করতেই সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এ সময় মন্ত্রী এমপিদের স্বজনদের নির্বাচনে অংশ না নিতে দলের ভেতর আওয়ামী লীগের নির্দেশ নিয়ে জাহাঙ্গীর আলম বলেন, যে কেউই চাইলে ভোট করতে পারেন, আইনের সাথে তা সাংঘর্ষিক নয়। এবার প্রথম ধাপে 152 উপজেলায় 8 মে, দ্বিতীয় ধাপে 160 উপজেলায় 21 মে আর তৃতীয় ধাপে 112 উপজেলায় 29 মে নির্বাচন হবে। বান্দরবানের 3টি উপজেলাতে, বিশেষ করে থানচি, রুমা এবং রোয়াংছড়িতে আমাদের কম্বাইন্ড অপারেশন অর্থাৎ যৌথ বাহিনীর অপারেশন চলমান রয়েছে। তাই
এদিকে গোপালগঞ্জের কোটালীপাড়া, টুঙ্গিপাড়া ও সদর উপজেলার 44 জন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান প্রার্থীকে প্রতীক দিয়েছে জেলা নির্বাচন কর্মকর্তা। সকাল 10:30 থেকে জেলা নির্বাচন অফিস কার্যালয়ে এই প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এই সময় 3 উপজেলার প্রার্থী সহ তাদের সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মেনে কাজ করার নির্দেশ দেন জেলা নির্বাচন কর্মকর্তা ফয়জুল ইসলাম। চলমান তাপদাহ থেকে সহসাই মুক্তি মিলছে না, বরং তাপমাত্রা আরও কিছুটা বাড়বে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। সিলেট বাদে দেশের অন্যান্য অঞ্চলে বুধবার সন্ধ্যা অবধি বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দেশের পশ্চিমাঞ্চলের মতো ঢাকাতেও তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অফিস। আর এই অবস্থায় একটু বৃষ্টির জন্য দেশ জুড়ে যেন হাহাকার চলছে। মনির মিল্লাতের রিপোর্ট। প্রখর রোদ আর গরমের মধ্যে খোলা মাঠে মুসল্লিদের এই ফরিয়াদ একটু বৃষ্টির জন্য। চলমান তাপদাহ থেকে মুক্তি ও বৃষ্টি চেয়ে মঙ্গলবার সকালে আফতাবনগরে বিশেষ নামাজ অনুষ্ঠিত হয়। 2 রাকাত নামাজ শেষে একটু বৃষ্টির জন্য আল্লাহর কাছে হাত তোলেন মুসল্লিরা। যখন অনাবৃষ্টির সমস্যা প্রকট আকার ধারণ করে, যখন তীব্র গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত হয়, গরমে যখন চরম অবস্থায় মানুষ পৌঁছে যায়, তখন আমাদের সুন্নাহ হলো, আমাদের জন্য একজন মুসলমান হিসেবে করণীয় হলো আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনার দোয়া করা। সব কিছু যার সাথে সাথে হয় না, হয়তো আল্লাহর করুণা দয়া হলে বৃষ্টি হয়ে যেতে পারে। এই নামাজের উসিলায় যেন আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা বাংলাদেশের রহমতের বৃষ্টি দিয়ে যেন শীতল করে দেয়, আজকে আমরা মুসল্লিরা আল্লাহর কাছে এটাই চেয়েছি। বৃষ্টির জন্য দেশ জুড়েই চলছে এমন হাহাকার। প্রায় 2 সপ্তাহ ধরে চলমান তাপদাহে দেশের মধ্যে যেন মরুর গরম নেমেছে। তাপমাত্রার পারদ প্রায় ছড়াচ্ছে 40-এর ঘর। যশোর, চুয়াডাঙ্গা সহ তাপদাহ প্রবণ এলাকাগুলোতে রোববারের চেয়ে সোমবার তাপমাত্রা কিছুটা কমেছিল। সাথে ঢাকার তাপমাত্রাও এদিন নেমেছিল 37 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। তবে আবহাওয়া অধিদপ্তরের সবশেষ পূর্বাভাস বলছে মঙ্গলবার ও বুধবার তাপপ্রবাহের তীব্রতা আরও বাড়বে। এই যে তীব্র তাপদাহ বা তাপপ্রবাহ, এটাকে ফুল কেটে যাওয়ার জন্য যেটা লাগবে হচ্ছে বড় ধরনের বৃষ্টি, যেটা হলে আমরাও যেটা বলি হচ্ছে ওয়েস্টার্লি ডিস্টারবেন্স, বা যদি পশ্চিমা লঘুচাপ যদি শক্তিশালী হয়। তবে এখনও ওই ধরনের পশ্চিমা লঘুচাপের ওই সম্ভাবনা নেই। যেটা আছে আপারে একটু আছে, যেটা আপনার ইস্টার্ন পার্টে একটু জায়গায় বৃষ্টি হতে পারে। পূর্ববর্তী 24 ঘন্টায় সিলেট ছাড়া দেশের অন্য কোনো বিভাগে বৃষ্টি হয়নি। আবহাওয়া অফিস বলছে 24 এপ্রিল সন্ধ্যা পর্যন্ত তাপপ্রবাহ চলমান এলাকাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেক কম। মনির মিল্লাত, 71, ঢাকা। তীব্র গরমের সুযোগে এবার ডাবের বাজারে শুরু হয়েছে অরাজকতা। 100 টাকার নিচে কোনো ডাব মিলছে না। কারওয়ান বাজারের আড়তে 50 টাকার ছোট একটা ডাব একটু দূরেই খুচরা বাজারে বিক্রি হচ্ছে 100 টাকায়। রাজধানীর খুচরা দোকানে দামের এই ব্যবধানটা আরও বেশি। কারওয়ান বাজার ডাবের আড়ত বা পাইকারি বাজারে খুব কাছাকাছি হওয়ার পরও খুচরায় অধিকাংশ ডাবের দাম চাওয়া হচ্ছে 100 টাকার উপরে। বড় আকারের ডাব বিক্রি হচ্ছে 170 থেকে 200 টাকায়। মাঝারি আকারের ডাব বিক্রি হচ্ছে 110 থেকে 120 টাকায়। ঢাকার অন্য বাজারগুলোতেও ডাবের দামে একই পরিস্থিতি দেখা যাচ্ছে। ক্রেতারা অভিযোগ করেন, কোনো ইস্যু ছাড়াই পণ্যের দাম বৃদ্ধি এটাই প্রথম নয়, তাই সরকারের নজরদারি বাড়ানোর অনুরোধ জানালেন তারা। অতিরিক্ত গরম চলতেছে, মানুষ যদি সপ্তাহে 1-2টা ডাব খেতে পারে তাহলে তার শরীরের অবস্থাটা ভালো থাকে। অতিরিক্ত গরম, কিন্তু এই যে আমার হাতে যে ডাবটা, এটা 100 টাকা। এটা অনেক বেশি এবং সাধারণ মানুষের এটা সাধ্যের বাহিরে। তবে দামটা একটা রিজনেবল পর্যায়ে থাকা উচিত, যেটা রাখা উচিত সরকারকে যে কোনোভাবে। তীব্র তাপদাহ থেকে রক্ষা পেতে চুয়াডাঙ্গায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায় করেছেন মুসল্লিরা। সকাল 10:30টায় সম্মিলিত ওলামা পরিষদের উদ্যোগে সালাতুল ইস্তিসকার আয়োজন করা হয়। চুয়াডাঙ্গা রেলওয়ে শাহী জামে মসজিদের ইমাম মাওলানা নুরুদ্দিনের ইমামতিতে সব ধর্মপ্রাণ মুসলমানেরাই নামাজের জামাতে অংশ নেন। এ সময় অনাবৃষ্টি থেকে দেশবাসীকে রক্ষায় বিশেষ মোনাজাত করা হয়। পশ্চিমবঙ্গের আকাশ আংশিক মেঘলা থাকার কারণে তাপমাত্রা কিছুটা কমেছে আজ। তবে বুধবার থেকে আবারও তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। কলকাতাতেও ফিরবে তাপপ্রবাহ। বৃহস্পতি ও শুক্রবার চরম তাপপ্রবাহের সতর্কবার্তা থাকবে 9 জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম বর্ধমান, হুগলি, বাঁকুড়া, বীরভূম জেলায় চরম তাপপ্রবাহ সতর্কতা জারি করা হয়েছে। আর কলকাতা সহ বাকি জেলাগুলোতে স্বাভাবিক তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলোতেও তাপমাত্রা বাড়বে এবং বৃষ্টির পরিমাণ কমবে, সাথে সাথে বাড়বে গরম। মালদা ও 2 দিনাজপুর জেলায় তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এর স্প্রেডটা, যেটা তীব্র তাপপ্রবাহ, এটা আরও কিছুটা বাড়বে। 23 তারিখ 22 তারিখে যদি বলা হয়,
তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে মেনলি উপকূলের কাছাকাছি পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এই সাথে পশ্চিম বর্ধমান। এই জেলাগুলো দু এক জায়গায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা, অন্যান্য জেলাগুলো প্রধানত তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে। জলদস্যুদের কবল থেকে মুক্ত বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ এর নাবিকদের সংযুক্ত আরব আমিরাতের আলহামরিয়া বন্দর হয়ে দেশে ফিরতে আরও কয়েকদিন সময় লাগবে। জাহাজ থেকে কয়লা খালাসেও সময় লাগতে পারে 5 থেকে 7 দিন। জাহাজ মালিক ও দূতাবাসের 15 সদস্যের একটি দল জাহাজটি পরিদর্শন করেন। সহকর্মী লুৎফর রহমানের তথ্য, আমিনুল হকের ছবিতে বিস্তারিত। অনেক প্রতীক্ষার পর জলদস্যুদের কবল থেকে মুক্ত হয়ে অবশেষে সোমবার রাত 9:45টার দিকে দুবাইয়ের আলহামরিয়া বন্দর জেটিতে ভেড়ে বাংলাদেশি পতাকাবাহী জাহাজ এমভি আবদুল্লাহ। সোমালিয়ার উপকূল থেকে রওনা হওয়ার 9 দিনের মাথায় দুবাইয়ে ফিরল জাহাজটির 23 নাবিক। বন্দর জেটিতে পৌঁছানোর পর জাহাজের মালিক পক্ষ থেকে জাহাজের ক্যাপ্টেন এবং নাবিকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। হামরিয়া বন্দরে কয়লা খালাসের পর এমভি আবদুল্লাহ বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হবে। হামরিয়া বন্দরে কার্গো খালাসের পর নাবিকদের মধ্যে যারা দেশে যাবেন তাদের জন্য ভিসার ব্যবস্থা করা হবে। সেক্ষেত্রে 2 থেকে 3 দিন লাগতে পারে বলে জানান আমিরাতে নিযুক্ত রাষ্ট্রদূত। অব্যাহতি চান এবং তারা দেশে ফেরত যেতে চান, সেটা তাদের নিজস্ব ব্যক্তিগত পছন্দের উপর নির্ভর করছে। জাহাজের সকল নাবিক ও ক্রুরা সুস্থ আছেন বলে জানিয়েছেন মালিক পক্ষ। এছাড়া জাহাজ জেটিতে আসার পর সকল নাবিকদের স্বাস্থ্য পরীক্ষা করবেন 15 সদস্যের প্রতিনিধি দলে থাকা ডাক্তাররা। এ ব্যাপারে সহায়তা দিচ্ছে স্থানীয় দূতাবাস। জাহাজে থাকা কয়লা খালাস করতে আরও 5 থেকে 7 দিন সময় লাগবে। আগামী দিনে এ ধরনের ঘটনার সম্মুখীন হলে সতর্কতা অবলম্বন করা হবে বলেও জানান তিনি। সো এখন যেসব পাইরেসি প্রোটেক্টিভ মেজার্সগুলো আছে, আপনার সেই প্রসিডিওরগুলো সব বাঙালি এবং বিশ্বের সমস্ত অন্যান্য শিপিং কোম্পানিগুলো এখন ফলো করবে এই পাইরেসিকে অ্যাভয়েড করার জন্য। গেল 12 মার্চ আফ্রিকার দেশ মোজাম্বিক থেকে কয়লা নিয়ে সংযুক্ত আরব আমিরাতে যাওয়ার সময় 23 নাবিক সহ এমভি আবদুল্লাহ সোমালিয়ান জলদস্যুদের হাতে জিম্মি হয়। পরে 14 এপ্রিল সোমালিয়ার জলদস্যুদের জিম্মি দশা থেকে মুক্ত হয়ে দুবাইয়ের আল হামরিয়ার দিকে রওনা হয়। মনিরুজ্জামান বাবু, 71। চট্টগ্রামের পটিয়া জেনারেল হাসপাতাল ও নগরীর মেডিকেল সেন্টার হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকদের ওপর রোগীর স্বজন ও দুর্বৃত্তদের হামলার প্রতিবাদে পুরো জেলায় চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ রেখেছে বিএমএ। মঙ্গলবার সকাল 6টা থেকে বুধবার পর্যন্ত এই প্রতিবাদ জানানো হবে। সেই সাথে চট্টগ্রামের সমস্ত প্রাইভেট হাসপাতালে নতুন রোগী ভর্তি ও বেসরকারি ল্যাবে সব ধরনের পরীক্ষাও বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এতে বিপাকে পড়েছেন বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীরা। তবে চিকিৎসক নেতৃবৃন্দ বলছেন, হাসপাতালে ভর্তি পুরাতন রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে, আর মুমূর্ষু অবস্থায় কেউ আসলে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে সরকারি হাসপাতালে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। তবে দোষীদের শাস্তি না হলে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেন তারা। সড়ক দুর্ঘটনায় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে ক্লাস পরীক্ষা বর্জন করে চট্টগ্রাম কাপ্তাই সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকাল থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বাস চালককে গ্রেপ্তারের দাবি জানান। এদিকে সড়ক অবরোধের কারণে দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। তবে অ্যাম্বুলেন্স ও বিদেশগামীদের যানবাহনগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। সোমবার বিকেলে চট্টগ্রাম কাপ্তাই সড়কের সেলিনা কাদের চৌধুরী কলেজ সংলগ্ন এলাকায় বাস চাপায় নিহত হন মোটরসাইকেল আরোহী চুয়েটের শিক্ষার্থী শান্ত সাহা ও তৌফিক হোসেন। এ সময় গুরুতর আহত হন শিক্ষার্থী জাকারিয়া হিমু। তিনি একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন। রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে একীভূতকরণ প্রক্রিয়া বাতিলের দাবিতে মানববন্ধন ও সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে। সকালে রাজশাহী মহানগরীর সাহেববাজার 0 পয়েন্টে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, রাজশাহী জেলা ও মহানগর ইউনিট কমান্ড যৌথভাবে এই মানববন্ধনের আয়োজন করে। এ সময় বক্তারা বলেন, দরিদ্র জনগোষ্ঠী ও কৃষকের ভাগ্য উন্নয়ন সহ ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান নির্মাণ ও উন্নয়নের লক্ষ্যে এই অঞ্চলে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক স্থাপন করা হয়েছিল। তাই অনেকাংশেই পিছিয়ে থাকা এই অঞ্চলের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক বাংলাদেশ কৃষি ব্যাংকের সাথে একীভূতকরণ প্রক্রিয়া বাতিলের দাবি জানান তারা। হাজারীবাগের ট্যানারিগুলো সাভার আধুনিক চামড়া শিল্পনগরীতে স্থানান্তরের 7 বছরে রপ্তানি তেমন একটা বাড়েনি। 2017 থেকে 2023 প্রতি বছরই রপ্তানি ঘুরপাক খেয়েছে 1 থেকে $1.25 বিলিয়ন ঘরে। উল্টো স্থানান্তর প্রক্রিয়াতেই ট্যানারি বন্ধ হয়েছে 65টি। জাহিদুল ইসলামের প্রতিবেদন।
আদালতের রায় এবং বুড়িগঙ্গা দূষণের দায়ে 2017 সালের এপ্রিল মাসে হাজারীবাগে চালু 220টি ট্যানারি বন্ধ করে দেয় সরকার। এরপরে স্থানান্তর হয় সাভার আধুনিক চামড়া শিল্পনগরীতে। তবে যেতে পারেনি সবগুলো ট্যানারি। সেই সময় বিসিকে নানা জটিলতা এবং অনিয়মের শিকার হয়ে প্লট পাননি অনেকে। 40 বছরের পুরনো ট্যানারি, আমরা মনে করেন 96ও মনে করেন আমার আব্বা একটা রপ্তানি অ্যাওয়ার্ড পাইছে, মূলত ঘুষের টাকার জন্য পাইনি ভাই। বিসিকে অনেকবার যোগাযোগ করছি, অনেকভাবে অনেকের কাছে গেছি, ধর্ণা দিছি, কোনো লাভ হয় না। ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে স্থানান্তরের জন্য সাভারের সর্বনিম্ন 20,000 থেকে সর্বোচ্চ 80,000 স্কোয়ার ফিটের 205টি প্লট তৈরি করে বিসিক। পরবর্তীতে অনিয়মে জড়িয়ে প্লটের আকার পরিবর্তন করে বরাদ্দ দেওয়া হয় 155 প্রতিষ্ঠানকে। সেখানে এখন উৎপাদনে আছে 130টি ট্যানারি। আর রপ্তানি বৃদ্ধির স্বপ্ন সফল হয়নি। আমাদেরকে পরিবেশসম্মত এবং যে লিকুইড ওয়েস্ট এবং সলিড ওয়েস্ট ব্যবস্থাপনা সহ অন্যান্য সুযোগ সুবিধা দিয়েই কিন্তু আপনার নেওয়ার কথা, কিন্তু আদৌ সেগুলো বাস্তবায়ন হয়নি। সেগুলো তো আপনার বিসিকে ইমপ্লিমেন্টেশন করেছে। সুতরাং আমি মনে করি যে এটার জন্য সম্পূর্ণ বিসিকের অব্যবস্থাপনা দায়ী। অথচ ট্যানারি স্থানান্তরের সময় জোর গলায় বলা হয়েছিল কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সহ সাভার আধুনিক চামড়া শিল্পনগরী পুরোপুরি প্রস্তুত, কিন্তু বাস্তবে সেখানে কমপ্লায়েন্স নেই। পাশের ধলেশ্বরী দূষণের দায়ে চামড়া রপ্তানিও বাড়েনি। পরিবেশ সুরক্ষা আন্দোলনকর্মীরা বলছেন এর দায় নিতে হবে শিল্প মালিক এবং বিসিক উভয়কেই। বিসিক তো ক্ষুদ্র শিল্প নিয়ে ডিল করে। বিসিক কোথায় কবে বর্জ্য শোধনাগার প্ল্যান্ট চালিয়েছে সেটা আমাকে বলেন। সে কেন ট্যানারি শিল্পের দায়িত্ব নিতে গেছে? আর বেনিফিশিয়ারি হিসাবে শিল্প মালিকেরা ব্যর্থ। তবে এখনও সাভার শিল্পনগরীকে আধুনিক ও পুরোপুরি কার্যকর করার সুযোগ আছে মনে করেন এই পরিবেশ কর্মী। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। কুড়িগ্রামের রাজারহাটে ঘরে বসেই টেলিস্কোপ বানিয়েছেন সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া শিক্ষার্থী ফারাবী। যন্ত্রটি তৈরিতে খরচ হয়েছে মাত্র 20,000 টাকা। এর মাধ্যমে প্রায় 3 লাখ কিলোমিটার দূরের মহাকাশের ছবি দেখতে প্রতিদিন ভিড় করছেন লোকজন। আর উপজেলা শিক্ষা অফিস বলছে ফারাবীকে সরকারি যে কোনো সহযোগিতায় তারা প্রস্তুত। রাজু মোস্তাফিজের তথ্য ছবিতে প্রতিবেদন। দূরের আকাশ চলে এসেছে কাছে, সূর্য কিংবা চাঁদ যেন হাত বাড়ালে ছোঁয়া যায় ফারাবীর টেলিস্কোপে। বাজারে এমন একটি টেলিস্কোপের মূল্য 40 থেকে 50,000 টাকা। অথচ দেশীয় উপকরণ ব্যবহার করে মাত্র 20,000 টাকা খরচ করে টেলিস্কোপ তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে কুড়িগ্রামের রাজারহাটের মেকুটারি গ্রামের এসএসসি পরীক্ষা দেওয়া ফাহাদ আল ফারাবী। ছোটবেলা থেকেই মহাকাশ সম্পর্কে কৌতূহলী ফারাবী 2021 সালে শুরু করে টেলিস্কোপ বানানোর কাজ। বড় ভাই ফাহমিদ আল জাবেরকে সাথে নিয়ে পিভিসি পাইপ, লেন্স, মাউন্ট সহ আরও বেশ কিছু সরঞ্জাম জোগাড় করে ঘরেই বানিয়ে ফেললেন যন্ত্রটি। ভবিষ্যৎ প্ল্যান হচ্ছে যে আপাতত এটাকে আরও ডেভেলপমেন্ট করার পরে এটার যে মেন যেসব সমস্যা এখনও আছে সেইগুলোকে ক্লিয়ার করার, দেন এটার উপর দেখি যে যদি আমাদের আশেপাশে যারা অ্যাস্ট্রোনমি আসলে পছন্দ করে তাদের জন্য যদি স্বল্প মূল্যে বানানো যায় কিনা। ফারাবীর বাবা মাও বললেন সন্তানকে সৃষ্টিশীল যে কোনো কাজে উৎসাহ দেওয়া উচিত। বিরক্ত হয়েছিলাম যখন এসএসসি পরীক্ষার আগে যখন ও একটু করে সময় কাটাতো ওদিকে, তখন মনে হয়েছিল যে না, আগে পরীক্ষাটা শেষ করো, তারপর তুমি ওই কাজগুলো ধরো। জেলা ক্রীড়া সংস্থা থেকে 14,000 টাকা স্টাইপেন্ড পেয়েছিল, ও টাকা দিয়ে শুরু করছিল আর টুকটাক আমার কাছে কিছু নিয়েছিল। চাঁদ সূর্য স্পষ্টভাবে দেখতে পেয়ে খুশি সহপাঠী ও প্রতিবেশীরাও। বিভিন্ন দাবা প্রতিযোগিতায় একসাথেই খেলি। এর পাশাপাশি সে এখন দেখতেছি টেলিস্কোপ নিয়ে গবেষণা করতেছে। এটা দিয়ে মানে অনেক সুন্দরভাবে সূর্য বা অনেক মানে চাঁদ দেখা যাবে। ভবিষ্যতে চিন্তা ভাবনা আছে যে যদি ভবিষ্যতে অন্য গ্রহ বা অন্য কোনো নক্ষত্রের দিকে ফোকাস করা যায় তাহলে ব্যাপারটা আরও ভালো হয়। এত বড় একটা উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগে সাকসেসফুল হয়েছে। যে কোনো সহযোগিতার আশ্বাস দিলেন শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার। বিজ্ঞানের যে বিষয়টা টেলিস্কোপ একটা তৈরি করেছে, এটা খুবই প্রশংসনীয়। তো এই বিষয়টাকে যদি আরও ভালো করার জন্য আমরা আমাদের শিক্ষা পরিবারের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা করা প্রয়োজন বা আমরা করতে পারি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা ওকে সহযোগিতা যদি করতে পারি করব। টেলিস্কোপটির ওজন মাত্র 12 কেজি। এর মাধ্যমে দেখা যাবে 3 লাখ কিলোমিটার দূরের দৃশ্য। হাসান আহমেদ, 71। পূর্ব খান ইউনিসে আবারও তাণ্ডব চালালো ইসরায়েলি বাহিনী। ফলে ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই নগরীতে ফিরে আসা ফিলিস্তিনিরা আবারও পালাতে বাধ্য হচ্ছেন। এদিকে খান ইউনিস শহরের নাসের হাসপাতালে আরও 3টি গণকবর পাওয়া গেছে। এসব গণকবর থেকে আরও 73টি লাশ উদ্ধার করা হয়েছে।
এর ফলে নাসের হাসপাতালের আঙিনার 4টি গণকবর থেকে এখন পর্যন্ত উদ্ধার হওয়া মোট লাশের সংখ্যা দাঁড়িয়েছে 283টি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবশেষ তথ্য মতে 7ই অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহত ফিলিস্তিনির সংখ্যা দাঁড়িয়েছে 34,151 জনে। 24 ঘন্টারও কম সময়ের ব্যবধানে ইরাক ও সিরিয়ায় 2টি আলাদা রকেট এবং ড্রোন হামলার শিকার হয়েছে মার্কিন বাহিনী। সোমবার মার্কিন কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। মার্কিন কর্মকর্তারা বলেছেন, পশ্চিম ইরাকের প্রদেশ আনবারের আইন আল আসাদ বিমান ঘাঁটিতে মার্কিন সেনাদের ওপর অন্তত একটি ড্রোন হামলা চালানো হয়েছিল। মার্কিন ও ইরাকি কর্মকর্তাদের মতে এর আগে রবিবার উত্তর ইরাক থেকে উত্তর পূর্ব সিরিয়ায় রুমালিনের একটি ঘাঁটিতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে 5টি রকেট ছোঁড়া হয়। তবে এসব ড্রোন হামলায় হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। 9 বছরের মধ্যে প্রথমবারের মতো ওমরাহ করতে সৌদি আরবে যাচ্ছেন ইরানের তীর্থযাত্রীদের একটি দল। সোমবার সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন 85 জন মুসল্লি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, তেহরানের প্রধান বিমানবন্দর থেকে যাত্রা করেছেন তারা। ফ্লাইটের আগে বিমানবন্দরে হজযাত্রীদের বিদায় অনুষ্ঠান পালন করা হয়েছে। এ সময় ইরানে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন সৌদ আল আনজি উপস্থিত ছিলেন। এর আগে গত ডিসেম্বরে সৌদি আরব ওমরাহ করতে ইচ্ছুক ইরানিদের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তবে তখন প্রযুক্তিগত সমস্যার কথা জানিয়ে ওমরাহ যাত্রীদের ফ্লাইট বিলম্বিত করে ইরান। সেই ফ্লাইটই সোমবার সৌদি আরবে যাত্রা করেছে। 2023 সালের মার্চে দুই দেশের একটি চুক্তিতে মধ্যস্থতা করে চীন। গত বছর 7ই অক্টোবর গাজা থেকে হামাসের নজিরবিহীন হামলা রুখতে ব্যর্থ হওয়ার দায় মাথায় নিয়ে পদত্যাগ করেছেন ইসরায়েলের সামরিক গোয়েন্দা বাহিনীর প্রধান মেজর জেনারেল আহারন হালিভা। তার একজন উত্তরসূরি বেছে নেওয়ার পর তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়াবেন বলে জানিয়েছে দেশটির ডিফেন্স ফোর্স IDF। সোমবার নিজের পদত্যাগপত্রে হালিভা লেখেন, তিনি স্বীকার করছেন তার গোয়েন্দা অধিদপ্তর তাদের উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেনি, তাই পদত্যাগ করছেন। বিবিসি জানিয়েছে, ইসরায়েলে হামাস হামলা করতে পারে একাধিক স্থান থেকে এমন সতর্কবার্তা পেয়েছিলেন দেশটির সামরিক ও গোয়েন্দা কর্মকর্তারা, তবে তাদের কেউই ওই সতর্কবার্তা আমলে নেননি। তাইওয়ানে 24 ঘন্টারও কম সময়ে 80 বারের বেশি ভূমিকম্প অনুভূত হয়েছে, তবে এতে তেমন কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তাইওয়ানের আবহাওয়া প্রশাসন বলছে, পূর্বাঞ্চলের হুয়ালিয়েন শহরে এসব ভূমিকম্পের উৎপত্তি হয়। এসব ভূমিকম্পের মধ্যে সবচেয়ে তীব্রতমটি ছিল 6.3 মাত্রার। এতে তাইওয়ানের উত্তরাঞ্চল, পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চলের অধিকাংশ এলাকার ভবনগুলো কেঁপে ওঠে। মঙ্গলবার সকালেও কয়েকটি ভূকম্পন অনুভূত হয়েছে। পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ায় বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গেছে। সব সরকারি অফিস ও স্কুলগুলো বন্ধ ঘোষণা করেছে সরকার। সৌদি আরবে ভারী বৃষ্টিপাতে ডুবে গেছে অসংখ্য রাস্তাঘাট। কোথাও কোথাও বৃষ্টিতে ভেসে যেতে দেখা গেছে গাড়ি। ভারী বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানী রিয়াদ, দিরিয়া, হুরাইমালা, ধুরমা থেকে কুয়াইয়াহ পর্যন্ত। সোমবার দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, চলমান এই পরিস্থিতিতে এই সময় বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারী ও শিলাবৃষ্টিও হতে পারে। এমন আশঙ্কায় দেশটির বিভিন্ন অঞ্চলের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আবহাওয়া পূর্বাভাসে আরও বলা হয়েছে, মক্কা ও এর আশেপাশের অঞ্চল, তাইফ, মাইসান, আদহাম, রানিয়াহ এবং আল মুয়াহতে আবহাওয়া সবচেয়ে খারাপ থাকবে। তবে রিয়াদের সাথে ওয়াদি আল দাওয়াসের অঞ্চলে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অতি প্রবল বাতাসে কোথাও কোথাও ধূলিঝড় হতে পারে। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে ভারতের 4র্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদক গ্রহণ করেছেন উপমহাদেশের প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সোমবার সন্ধ্যায় দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি ভবনেই পুরস্কার গ্রহণ করেন তিনি। ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা হচ্ছে ভারতরত্ন, তারপরই রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ ও পদ্মশ্রী। এর আগে চলতি বছরের জানুয়ারি শেষ দিকে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এবারের পদ্ম পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা প্রকাশ করে। সদ্য পদ্মশ্রী জয়ী রেজওয়ানা চৌধুরী বন্যা সঙ্গীতে অসামান্য অবদান রাখায় এর আগে 2016 সালে বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা স্বাধীনতা পদক লাভ করেন। কান চলচ্চিত্র উৎসবের সমান্তরাল বিভাগ ক্রিটিক্স উইকের 63তম আসরের প্রতিযোগিতার জন্য নির্বাচিত হল স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রেডিক্যালস। এটি সহ প্রযোজনা করেছেন বাংলাদেশের দুই নির্মাতা আদনান আলী রাজীব এবং তানভীর হোসেন। এর জন্য কান সৈকতে আবারও লাল সবুজ পতাকার প্রতিনিধিরা আমন্ত্রণ পেলেন। আগামী মাসে এই আয়োজনে দুইজনই অংশ নিতে যাবেন। রেডিক্যালস ফিলিপাইনের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। এটি পরিচালনা করেছেন আরভিন বেলারমিনো। প্রযোজনায় ক্রিস্টিন ডে লিওন, আদনান আল রাজীব এবং তানভীর হোসেনের সঙ্গে এটি সহ প্রযোজনা করেছেন ডমিনিক ওয়েলিন্সকে। ফিলিপাইনের সংস্কৃতি মোরগ নাচের একটি প্রতিযোগিতাকে ঘিরে তৈরি হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র রেডিক্যালস। এর নির্মাতা ও অভিনয় শিল্পীরা সেই দেশেরই।
চলছে সংবাদ সমগ্র। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে থাকুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। একাত্তরের সাথেই থাকুন।